আপনারা কি জানেন কখনো কখনো একটা গুলি ইতিহাস বদলে দিতে পারে? চলুন আপনাদের নিয়ে ঘুরে আসি 1909 সালের বরফে মরানো শহর হারবিনে, যেখানে একজন কোরিয়ান বীর নিজের জীবনকে তুচ্ছ করে ইতিহাসের পাতায় লিখে গিয়েছিলেন স্বাধীনতার গল্প। তার লক্ষ্য ছিল একটাই, কোরিয়ার স্বাধীনতা। আর এই গল্পকে ঘিরেই তৈরি হয়েছে 2024 সালের সবচেয়ে আলোচিত কোরিয়ান মুভি হারবিন। এই ভিডিওতে আমরা জানব সেই সাহসী যোদ্ধার কথা, কিভাবে এক বিপ্লবীর একক সিদ্ধান্ত কাঁপিয়ে দিয়েছিল পুরো জাপান সাম্রাজ্যকে। চলুন হারিয়ে যায় ইতিহাস, থ্রিল এবং দেশপ্রেমে গাথা এক বীরের গল্পে। গল্পের শুরুতে বরফে ঢেকে থাকা একটা নদী, চারপাশে নিস্তব্ধতা আর হিমেল বাতাস। সেই নদীর উপর দিয়ে ধীরে ধীরে হেঁটে যাচ্ছে একজন মানুষ, তার চোখে মুখে চিন্তার ছাপ, শরীরে ক্লান্তি। এই মানুষটি আমাদের গল্পের নায়ক অহন। এরপর কাহিনী চলে আসে রাশিয়ার ভ্লাদিভস্টক শহরে। তারিখ 1909 সালের 17 জানুয়ারি। একটি ছোট্ট ঘরে বসে কয়েকজন কোরিয়ান বিপ্লবী আলোচনা করছে অহনকে নিয়ে। লি বলে, আমার মনে হয় অহন মারা গেছে। কিম বলে, না, দেখো অহন একদিন ফিরে আসবে। তখন পেছন থেকে একজন বলে ওঠে, আমার মনে হয় অহন জাপানি গুপ্তচরদের দলে যোগ দিয়েছে, না হলে সে এখন ফিরে আসছে না কেন? গল্পের আরেক চরিত্র জিন বলে, কারো সম্পর্কে না জেনে কথা বলা ভুল, হতে পারে সে কোনো বিপদে পড়েছে। ঠিক তখনই আমাদের নায়ক অহন ফিরে আসে। তার দিকে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। সবাই অহনকে দেখে খুশি হয়, কিন্তু কিছু কিছু কমরেড তাকে দোষারোপ করে। তারা বলে, তোমার জন্য আমাদের অনেক কমরেড মারা গেছে, তোমার বোকামির জন্যই আমাদের অনেক কমরেডকে জীবন দিতে হয়েছে। এরপর দৃশ্য পরিবর্তন হয়। 40 দিন আগে একটি ভয়ঙ্কর যুদ্ধ দেখানো হয়। এখানে কোরিয়ান সৈন্যরা জাপানি সৈন্যদের বিরুদ্ধে ভয়ানক যুদ্ধ করছিল। যুদ্ধে কোরিয়ানরা জাপানি সৈন্যদের নৃশংসভাবে হত্যা করে এবং তাদের জেনারেল মোরকে আটক করে। মোরকে বন্দি করে অহন জিজ্ঞেস করে, তুমি কেন আমাদের স্বাধীনতাকামী মানুষদের উপর আক্রমণ করেছিলে? তোমার কি একটু মানবতা নেই? তুমি নৃশংসভাবে আমার দেশের জনগণকে হত্যা করেছ। তখন কি তোমার বিবেক একটুও কাজ করেনি? মোর উত্তরে বলে, আমি এর জন্য একটুও লজ্জিত নই, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। তার এমন কথা শুনে লি রেগে মোরকে মারতে আসে, কিন্তু অহন তাকে বাধা দিয়ে বলে, তাকে মেরো না, আমরা তাকে ছেড়ে দিব, যাতে সে নিজেকে শুধরানোর একটা সুযোগ পায়। অহনের কথা শুনে লি অবাক হয়ে যায়। এর সাথে বাকি কমরেডরাও তার এই সিদ্ধান্তের বিরোধিতা করতে শুরু করে। তবে অহন কারো পরামর্শ না শুনে জেনারেল মোর এবং তার কিছু সৈন্যকে মুক্তি দেয়। তার এই সিদ্ধান্তে সবাই তার উপর বিরক্ত হয়ে যায়। এরপর অহন সবাইকে নিয়ে এক জায়গায় আশ্রয় নেয়। কমরেড আর সৈন্যরা সবাই খুব ক্লান্ত হয়ে পড়ে। অহন তখন তাদের বলে, তোমরা এখানে বিশ্রাম নাও, আমি নিচের গ্রামে গিয়ে খাবার নিয়ে আসি। অহন যখন খাবার আনতে যায়, ঠিক তখনই সেই জাপানি জেনারেল মোর তার সৈন্যদের নিয়ে পেছন থেকে কামান দিয়ে আক্রমণ করে এবং সবাইকে মেরে ফেলে। অহন যখন গ্রাম থেকে খাবার নিয়ে ফিরে আসে, তার সৈন্যদের এই অবস্থা দেখে খুব কষ্ট পায়। সে বুঝতে পারে নিজের ভুল আর বোকামির কারণে সবাই মারা গেছে। এরপর সিন কাট হয়ে আবার বর্তমানে ফিরে আসে। কমরেডদের একজন রেগে গিয়ে বলে, তোমার এই ইমোশনাল গল্প বাদ দাও, তোমার জন্যই আমরা অনেক সৈন্যকে হারিয়েছি। এতদিন তুমি কোথায় ছিলে তার জবাব দাও, কেন হঠাৎ করে ফিরে এলে? অহন শান্তভাবে বলে, আমি কোনো আবেগের গল্প বলতে আসিনি, আমি ফিরে এসেছি প্রতিশোধ নিতে। আমার চোখের সামনে আমার কমরেডদের মরতে হয়েছে, আমি সেই মৃত্যুর বদলা চাই। এই সব কিছুর পেছনে আছে জাপানের প্রধানমন্ত্রী হিরোবুমি। সে আমাদের স্বাধীনতা কেড়ে নিয়েছে, আমাদের অধিকার ছিনিয়ে নিয়েছে। আমি তাকে শেষ না করা পর্যন্ত থামব না। একমাত্র তাকে হত্যা করেই আমি আমার কমরেডদের রক্তের বদলা নিতে পারব। এরপর দেখা যায় জাপানের প্রধানমন্ত্রী হিরোবুমি এক বক্তৃতায় বলছে, জাপান ও কোরিয়ার মানুষের মঙ্গল ও শান্তির কথা ভেবে আগামী 26 অক্টোবর রাশিয়ার হারবিন শহরে রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যস্থতায় জাপানের সঙ্গে কোরিয়ার একটি চুক্তি হবে এবং এই চুক্তিতে কোরিয়া পুরোপুরি জাপানের নিয়ন্ত্রণে চলে যাবে এবং কোরিয়ার সব শাসনভার জাপান হাতে নেবে। এরপর কমরেড অহন, কিম, জিন আর লি সবাই মিলে ট্রেনে উঠে হারবিনের দিকে রওনা দেয়। তাদের একটাই উদ্দেশ্য, হিরোভূমিকে মেরে কমরেডদের মৃত্যুর প্রতিশোধ নেয়া। ট্রেনে যাওয়ার সময় তারা নিজেদের মধ্যে পরিকল্পনা নিয়ে কথা বলছিল। সেখানে এক পুলিশ অফিসার তাদের কথাবার্তা শুনে বুঝতে পারে এরা জাপানি নয়, তারা কোরিয়ান। এরপর পুলিশ তাদের সন্দেহ করে জিজ্ঞাসাবাদ শুরু করে দেয়।
কিন্তু তারা ধরা না পড়ে পুলিশের উপর আক্রমণ চালিয়ে ট্রেন থেকে পালিয়ে যায়। এরপর তাদের ধরার দায়িত্ব দেওয়া হয় সেই জাপানি জেনারেল মোরিকে। সেখান থেকে পালিয়ে অহন আর লি রাশিয়ার এক গোপন আস্তানায় পৌঁছায়, যেখানে তারা অন্য কমরেডদের সাথে দেখা করে। কিছুক্ষণ পর কিমও সেখানে ফিরে আসে, কিন্তু জিনকে ফিরে না পেয়ে সবাই অনেক চিন্তায় পড়ে যায়। তারা বুঝতে পারে এখন আর দেরি করা যাবে না। তারা সিদ্ধান্ত নেয় আগামী ২৬ অক্টোবর হিরোবুমি যখন হারবিনে শান্তি চুক্তি করতে আসবে, তখন হিরোবুমি যে ট্রেনে উঠবে সেই ট্রেনটাই তারা বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেবে, এবং এই বিস্ফোরক সংগ্রহ করার দায়িত্ব পড়ে অহনের উপর। এরপর গল্প আমাদের নিয়ে যায় তাদের মিশনের ৭ দিন আগে এক গুরুত্বপূর্ণ সময়ে। জাপানের প্রধানমন্ত্রী হিরোবুমি শান্তি চুক্তির জন্য ট্রেনে করে হারবিনের উদ্দেশ্যে রওনা হয়েছে। সে জানতে পারে কোরিয়া থেকে অহনের নেতৃত্বে একদল বিপ্লবী তাকে হত্যা করার জন্য আসছে। তখন সে পুলিশের জেনারেলকে নির্দেশ দেয় অহনকে যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করতে হবে। অন্যদিকে অহন বিস্ফোরক সংগ্রহের জন্য তার এক বন্ধুর কাছে যায় এবং জিজ্ঞেস করে কোথায় সে এই বিস্ফোরক পাবে। তখন তার বন্ধু জানায় একমাত্র ম্যাডাম কংই তাকে সাহায্য করতে পারে। ম্যাডাম কং আগে থেকেই কোরিয়ার বিপ্লবীদের সঙ্গে কাজ করতেন। অহন এরপর ম্যাডাম কংয়ের বাড়িতে যায় এবং পুরো পরিকল্পনা খুলে বলে। সে জানায় ট্রেন ধ্বংস করতে তাদের অনেক বিস্ফোরক দরকার। ম্যাডাম কং প্রথমে বলে এত কম সময়ে এত বিস্ফোরক সংগ্রহ করা অসম্ভব। তখন অহন অনুরোধ করে বলে যদি বিস্ফোরক না পাওয়া যায় তাহলে পুরো মিশন ব্যর্থ হয়ে যাবে। অনেক চিন্তার পর ম্যাডাম কং বলে এত বিস্ফোরক একমাত্র কমরেড ডটই দিতে পারে। যদিও সে আগে বিপ্লবী ছিল, এখন সে ডাকাত হয়ে গেছে এবং সামসু গ্রামে থাকে। ম্যাডাম কং জানায় তারা আগামীকাল সকালেই সামসু গ্রামের দিকে রওনা দেবে। অন্যদিকে জিন ফিরে এসেছে, তাকে দেখে সবাই অনেক খুশি হয়। পরে জিন আর কিম একসাথে সেখানকার একটা বারে যায় এবং মদ খেতে শুরু করে। কথার মাঝে কিম বলে আমি তোমার কাছে আমার জীবনের জন্য ঋণী। সেদিন তুমি না থাকলে আমি জাপানিদের হাতে মরে যেতাম। জিন হেসে জবাব দেয় ঠিক আছে, যখন আমি বিপদে পড়ব তখন তুমি আমার জীবন বাঁচিয়ে সেই ঋণ শোধ করে দিও। এরপর আমরা দেখি মিশনের ঠিক 5 দিন আগের ঘটনা। জাপানের প্রধানমন্ত্রী হিরোবুমি জানতে চায় অহনকে এখনও ধরা গেছে কিনা। সে পুলিশের উপর প্রচণ্ড চাপ দেয় তাকে খুঁজে বের করার জন্য। অন্যদিকে অহন আর ম্যাডাম কং সামসু গ্রামের পথে রওনা দেয় বিস্ফোরক সংগ্রহ করার জন্য। গ্রামটি অনেক দূরে ও দুর্গম হওয়ায় তারা মরুভূমি আর কঠিন পথ পেরিয়ে সন্ধ্যাবেলা কোথাও একটু বিশ্রাম নেয়। কং বলে হিরোবুমিকে না মারলে কোরিয়ার স্বাধীনতা কখনোই আসবে না। এই স্বাধীনতার জন্যই আমার স্বামী প্রাণ দিয়েছে। আমাদের যেভাবেই হোক কোরিয়াকে হিরোবুমির হাত থেকে বাঁচাতে হবে। পরের দিন সকালে তারা আবার যাত্রা শুরু করে। গ্রামে পৌঁছে তারা ডটের আস্তানায় যায়। সেখানে তারা দেখে ডট মদ খেয়ে মাতাল হয়ে পড়ে আছে। অহন তাকে দেখে বলে তুমি তো একসময় বিপ্লবী ছিলে, ডাকাত কেন হয়ে গেলে? ডট দীর্ঘশ্বাস ফেলে উত্তর দেয় বিপ্লব আমার সব কিছু কেড়ে নিয়েছে, পরিবার শান্তি সব হারিয়েছি, তাও তো কোরিয়া স্বাধীন হয়নি। অহন ডটের কষ্ট বুঝতে পারে এবং তার কাছে বিস্ফোরক চায়। প্রথমে ডট দিতে রাজি না হলেও শেষ পর্যন্ত সে অহনের অনুরোধে বিস্ফোরক দিয়ে দেয়। অহন বিস্ফোরক নিয়ে ফিরে আসে গোপন আস্তানায়। সেখানে উপস্থিত কমরেডদের সাথে সে দ্রুত বিস্ফোরকগুলো বাক্সে ভরে হারবিনে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে। সবাই তখন আশায় বুক বাঁধে যেন সব কিছু ঠিকঠাকভাবে সম্পন্ন হয়। কিন্তু এই আশার মাঝেই হঠাৎ করেই ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা। সবার চোখ ফাঁকি দিয়ে সেখানে হাজির হয় জাপানি জেনারেল মোর। তাকে দেখে সবার মুখ শুকিয়ে যায়। অহনের মনে তখনই সন্দেহ জন্মে, এখানে নিশ্চয়ই কেউ একজন বিশ্বাসঘাতকতা করেছে। তা না হলে গোপনে এই জায়গার খবর মোর কিভাবে পায়? কারা এমন তথ্য দিল? মোর কিছু বুঝে ওঠার আগেই অহন বুদ্ধিমত্তার সাথে কমরেডদের নিয়ে পাল্টা আক্রমণ চালায়। শুরু হয় তুমুল এক যুদ্ধ। গুলি, বিস্ফোরণ, ধোঁয়া আর চিৎকারে পুরো এলাকা কেঁপে ওঠে। সবাই কোনো মতে পালিয়ে গেলেও লি ধরা পড়ে যায় জেনারেল মোরের হাতে। মোর লিকে ধরে তার মুখ থেকে অহনের অবস্থান জানার চেষ্টা করে। সে চিৎকার করে বলে বলো অহন কোথায়? কিন্তু লি মাথা নত করে বলে অহন তোমার মতো নিচু মনের নয়। সে একজন মহান মানুষ যে একদিন তোমাকেও ক্ষমা করেছিল। তুমি আমাকে মারতে পারো, কিন্তু আমি কখনো তোমাকে অহনের সম্পর্কে কিচ্ছু বলবো না। মোর রাগে গর্জে ওঠে, আবারও জিজ্ঞেস করে কোথায় অহন? কিন্তু লির উত্তর বদলায় না। মরলেও
বিশ্বাসঘাতকতা সে করবে না। শেষমেশ মোর হতাশ হয়ে ঠান্ডা মাথায় লিকে গুলি করে মেরে ফেলে। অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে অহনের মন ভেঙে যায়। সে একদম স্তব্ধ হয়ে পড়ে। প্রিয় বন্ধুকে হারানোর কষ্টে তার হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়। সাথে সাথে তার মাথায় ঘুরতে থাকে একটাই প্রশ্ন, কে ছিল সেই বিশ্বাসঘাতক? মোরকে কে খবর দিল? কার জন্য লিকে প্রাণ দিতে হলো? এরপর আমরা দেখি মিশনের আর মাত্র 2 দিন বাকি রয়েছে। হিরোভূমি ইতিমধ্যে হারবিনে পৌঁছে গেছে। তিনি তার চারপাশের অফিসারদের কড়া নির্দেশ দেয়। হিরোভূমি বলে, এই চুক্তি যেন যে কোনো মূল্যে সফল হয়। কোনোভাবেই এই চুক্তিতে বিঘ্ন ঘটতে দেয়া যাবে না। অহন বা তার লোকেরা যেন এক কদমও কাছে আসতে না পারে। চারিদিকে সৈন্য মোতায়েন করা হোক। রাস্তায়, স্টেশন, হোটেল সবখানে কড়া পাহারা দাও। অন্যদিকে আমরা দেখতে পাই অহন ও বাকি কমরেডরা এক জায়গায় বসে আলোচনা করছিল। তাদের মধ্যে কে হতে পারে সেই গুপ্তচর। সবাই চিন্তিত, কেউ না কেউ বিশ্বাসঘাতকতা করেছে। না হলে মোর কিভাবে তাদের গোপন আস্তানা খুঁজে পেল? তারপরেই আমরা দেখতে পাই তারা সবাই ট্রেনে চড়ে হারবিনের পথে রওনা দেয়। মুখে দৃঢ় সংকল্প, এবার হিরোভূমিকে শেষ করতেই হবে। এই সময় আমরা জানতে পারি আসল সত্য ঘটনা। সেই গুপ্তচর আর কেউ নয়, কমরেড জিন। মূলত তারা যখন প্রথমবার কোরিয়া থেকে ট্রেনে করে হারবিনে যাচ্ছিল, তখন পুলিশের সন্দেহ হলে তারা ট্রেন থেকে লাফ দেয়। সবাই পালিয়ে গেলেও জিন ধরা পড়ে যায়। এরপর জাপানি পুলিশ তাকে অমানবিক নির্যাতন করে, মানসিকভাবে ভেঙে দেয়, আর শেষমেশ তাকে বাধ্য করে তাদের হয়ে গুপ্তচর হিসেবে কাজ করার জন্য। যিনি ছিল সেই ব্যক্তি যে তাদের গোপন আশ্রয়ের ঠিকানা জেনারেল মোরকে জানায়। সেই হচ্ছে বিশ্বাসঘাতক, যার কারণে লিকে হারাতে হয়েছে। এরপর দৃশ্যটি ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় জিন মোরের সামনে দাঁড়িয়ে আছে। মোর রেগে গিয়ে হুমকি দিয়ে বলে, তুমি যদি আমাকে অহনের ঠিকানা না দাও, আমি তোমাকে মেরে ফেলবো। জিন তখন বারবার কাঁপা গলায় বলতে থাকে, আমি সত্যি কিছু জানি না। সেদিনের সেই হামলার পর থেকে আমি আর অহনের সঙ্গে দেখা করিনি। কোথায় আছে কিছুই জানি না। এরপর দৃশ্য আবার বর্তমানে ফিরে আসে। ট্রেনের ভিতরে থাকা বাকি কমরেডদের সঙ্গে দেখা যায় জিনকে। সে তাদের দিকে তাকিয়ে ভাঙা গলায় জিজ্ঞেস করে, তোমরা কেউ জানো অহন কোথায় আছে? আমার সঙ্গে একটু দেখা করার সুযোগ করে দাও। কিন্তু কেউ তার প্রশ্নের কোনো জবাব দেয় না। এরপর ট্রেনটি একটি স্টেশনে থামে। সবাই ট্রেন থেকে নেমে পড়ে। জিন তখন আবার ব্যাকুল হয়ে জিজ্ঞেস করে, আমরা কোথায় যাচ্ছি? এখন আমাদের পরবর্তী পরিকল্পনা কি? তখন কিম ধীর কণ্ঠে জবাব দেয়, আমরা অহনের কাছেই যাচ্ছি। এই গুরুত্বপূর্ণ খবরটি দ্রুত জেনারেল মোরের কাছে পৌঁছে যায়। অন্যদিকে অহনের কাছে পৌঁছাতে তারা যখন ট্রেন ধরতে যায়, তখন তারা দেখতে পায় নির্ধারিত ট্রেনটি ইতিমধ্যেই ছেড়ে দিয়েছে। বাধ্য হয়ে সবাইকে পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়। এই সুযোগে কিম জিনের দিকে এগিয়ে যায়। তার চোখে মুখে তীব্র রাগ ও হতাশা। সে বলে ওঠে, তুমি আমাদের সাথে এমনটা কিভাবে করতে পারলে জিন? তোমার জন্যই আজ আমরা লিকে হারিয়েছি। তুমি কি জানো লি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল? আমরা সবাই তোমাকে বিশ্বাস করতাম, ভরসা করতাম, আর তুমি সেই বিশ্বাসের প্রতিদান এভাবে দিলে। জিন মাথা নিচু করে ভাঙা গলায় বলে, আমার হাতে আর কোনো উপায় ছিল না। আমি একেবারেই নিরুপায় হয়ে পড়েছিলাম। আমি শুধু নিজের প্রাণটা বাঁচাতে চেয়েছিলাম। কিম তখন নিজের কোমর থেকে বন্দুক বের করে জিনের মাথায় ঠেকিয়ে ধরে। হঠাৎ পরিস্থিতি থমকে যায়। জিন ভয়ে থরথর করে কাঁপতে থাকে। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। সে কাঁদতে কাঁদতে বলে ওঠে, তুমি তো সেদিন বলেছিলে আমি তোমার জীবন বাঁচিয়েছি। তুমি আমার কাছে ঋণী। আজ আমি সেই ঋণ শোধ চাই না। আমি শুধু আমার প্রাণ ভিক্ষা চাই। আমি সত্যিই ভুল করেছি, কিন্তু আমি মরতে চাই না। এসব কথাবার্তার মধ্যে তখনই সেখানে জেনারেল মোর চলে আসে। সে রেগে জিনকে মারতে মারতে বলে, তুমি আমাকে মিথ্যা বলেছ। অহন কোথায়? তুমি আমাকে অহনের ঠিকানা দাও। এই বলে জেনারেল মোর তাকে ভয়ঙ্করভাবে মারতে থাকে। অন্যদিকে আমরা অহনকে হারবিন রেল স্টেশনে দেখতে পাই। সেখানে কংও তার সাথে উপস্থিত ছিল। আসলে এসব পরিকল্পনা অহনের ছিল, যাতে সে জিনকে দিয়ে জেনারেল মোরকে ভুল তথ্য পাঠিয়ে হিরোভূমি কাছ থেকে দূরে রাখতে পারে। আর অহন আগে থেকেই জানত যে জিন তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সেজন্য সে জিনকে ব্যবহার করে মোরকে হিরোভূমির কাছ থেকে দূরে রেখেছিল, যাতে সে খুব সহজেই তাকে হত্যা করতে পারে। অহন এবং কং এক জায়গায় বসে কিছু কথা বলছিল। অহন কংকে বলে, এটা সম্ভবত আমাদের শেষ দেখা। আমি তোমার উপকার কখনো ভুলব না।
তুমি যেভাবে আমাকে সাহায্য করেছো তাতে আমি চিরকাল কৃতজ্ঞ। যদি তুমি না থাকতে আমি কখনোই হীরভূমির কাছাকাছি পৌঁছাতে পারতাম না। এসব কথা বলার পর অহন কিছুক্ষণ চুপ করে থাকে। তার চোখে মুখে কষ্টের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল। সে আবার বলে, যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছিল তাদের আত্মা এবার শান্তি পাবে। আর আমি মনে করি এখন আমি তাদের প্রতি আমার প্রতিশ্রুতি পূর্ণ করতে পেরেছি। এই মুহূর্তে আমি মনে করি আমার রাস্তা একদম সঠিক ছিল। কং চুপচাপ অহনের এসব কথাবার্তা শুনছিল। তার চোখে অশ্রু জমেছিল, কিন্তু সে কিছু বলেনি। সে জানত অহন যা করেছে তা কেবল দেশের জন্য। অন্যদিকে দেখা যায় হীরভূমি ট্রেনের মধ্যে রাশিয়ান মন্ত্রীদের সঙ্গে চুক্তি করতে যাচ্ছিলেন। ট্রেনটি যখন হারবিনে পৌঁছায়, হীরভূমি এবং তার মন্ত্রীরা ট্রেন থেকে নামতে শুরু করে। তাদের চারপাশে ছিল কঠোর নিরাপত্তা, যেন কোনো বিপদ না ঘটে। কিন্তু এই নিরাপত্তা সত্ত্বেও অহন তার পরিকল্পনা সফল করতে একটুও পিছুপা হয় না। এক মুহূর্তে হীরভূমিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে সে শুরু করে। হীরভূমি কিছু বুঝে ওঠার আগেই মারা যায়। অহন তার লক্ষ্য পূরণ করে ফেলে। হীরভূমির মৃত্যু যেন কেবল অহনের জন্যই নয়, তার কমরেডদের আত্মার শান্তির জন্যও ছিল একটি শেষ প্রতিশোধ। এরপর দেখা যায় হীরভূমিকে হত্যার দায়ে অহনকে ফাঁসি দেয়া হয়। তবে এই ফাঁসি তার জন্য কোনো কষ্টের কারণ ছিল না, বরং এটি ছিল আনন্দের এবং গর্বের মুহূর্ত। কারণ অহন জানত যে তার মৃত্যুর মাধ্যমে কোরিয়ার স্বাধীনতার সংগ্রামকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং তার কমরেডদের আত্মা শান্তি পেয়েছে। এই মৃত্যু ছিল তার মিশনের পূর্ণতা এবং ন্যায়ের জন্য আত্মত্যাগ। এর কিছুদিন পর আমরা জিনের কাছে জেনারেল মোরকে কথা বলতে দেখি। মোর তাকে বলে, আমি চাইলে তোমাকে অহনের সঙ্গে হীরভূমিকে হত্যার দায়ে ফাঁসিতে ঝোলাতে পারতাম, কিন্তু আমি তোমাকে বাঁচিয়েছি। এখন তুমি আমাকে সাহায্য করো। তোমার বাকি কমরেডদের ঠিকানা দাও, নইলে আমি তোমাকেও ফাঁসিতে ঝুলাবো। মোরের এই হুমকি শুনে জিনের মধ্যে এক তীব্র রাগ ও প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। সে পকেট থেকে একটি ছুরি বের করে মোরের গলায় ঢুকিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই মোর মারা যায় এবং এভাবেই সিনেমার নাটকীয় সমাপ্তি ঘটে, যেখানে প্রতিশোধ, বিশ্বাসঘাতকতা এবং সংগ্রামের গল্প একটি অবিস্মরণীয় পরিণতি পায়। সিনেমার শেষ দৃশ্যে আমাদের দেখানো হয় অহনের মৃত্যুর ৩৬ বছর পর কোরিয়া অবশেষে জাপানের দখলদারিত্ব থেকে মুক্তি পায়। বহু ত্যাগ, সংগ্রাম আর রক্তপাতের পর কোরিয়া স্বাধীনতার স্বাদ পায়। দেশটি একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসাবে নতুন করে যাত্রা শুরু করে। অহন ও তার কমরেডদের আত্মত্যাগ ইতিহাসের পাতায় অমর হয়ে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি। গল্প ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না।